স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে খবরের বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ভারতের সঙ্গে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখছে ভারত, এই সময় এমন মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বললেন, এক বিজয় করেছ, আরেক বিজয় আসবেই। দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় ৩ ঘন্টার বৈঠকে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। ভারত ইস্যু ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক। দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো রকম ছাড় নয় বলে জানান তিনি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা চলছে উল্লেখ করে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ছাত্ররা। আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যেন দেশের সম্মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। এছাড়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিভিন্ন কমিশন গঠন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার ও ভারতের সাথে পানির ন্যায্য হিসাব সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যর ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হবে। এর অংশ হিসেবে আজ বিকেল 4টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। বিএনপি জানিয়েছে, এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন এর নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। গতকাল একই স্থানে ছাত্রদের সাথে কথা বলেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এসব বৈঠকের কথা জানান তার প্রেস সচিব। যা কিছুই ঘটুক না কেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এদিকে নিরাপত্তার শঙ্কায় আগরতলার বাংলাদেশ মিশনে বন্ধ করে দেওয়া হয়েছে ভিসা ও কনসুলার সেবা। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার পরপরই কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করে দেয়া হয় বার্তা। এ ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হওয়ায় জরুরি তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। মঙ্গলবার বিকাল 4টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা। এ সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে যে বার্তা দেয়ার তা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে 40 মিনিটের বৈঠকের পর বেরিয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। বলেন, কোনো নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডা নিয়ে আবর্তিত নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক। যা কিছুই ঘটুক, দুদেশের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ এন্ড অ্যাজ আই হ্যাভ সেড, আমাদের সম্পর্ক বহুমুখী। আমি বলেছি, এটা একটা এজেন্ডা বা ঘটনার জন্য প্রভাবিত হবে না। অনেক বিষয় নিয়ে একসাথে আমরা কাজ করছি এবং সত্যিই আমরা ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের পারস্পরিক নির্ভরতা রয়েছে যা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। এদিকে নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা মিশনে সব ধরনের কনসুলার সেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানা সংগঠন। সমাবেশ থেকে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আজও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হলে তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে ভারতের রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচিতে দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি ওঠে। বাংলাদেশের মাটিতে ভারতের কোনো টিভি চ্যানেলের আমরা দেখতে চাই না। অবিলম্বে ভারতের সকল টিভি চ্যানেল দেখানো বন্ধ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। ইসকনের মাধ্যমে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ব্যর্থ চেষ্টার অভিযোগ তুলে বক্তারা। যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি। শাহবাগে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে সংগঠনের আহ্বায়ক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে আছে ছাত্র জনতা। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তি প্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। আমাদের লড়াই চলবে। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন সে দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক হালনাগাদ করার বার্তায় এই সতর্কতা জানিয়েছে। জনকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছেন, 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। পরিস্থিতি এখনও অস্থির উল্লেখ করে হাইকমিশন বলছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। 4 ডিসেম্বর 1971 আন্তর্জাতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের। এদিন যৌথ বাহিনীর প্রতিরোধে সর্বত্র পিছু হটে হানাদার বাহিনী। সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ। সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেসব দিনগুলোতে গণহত্যাকারীদের রুখে দেবার গল্প শোনালেন বাসদ নেতা খালেকুজ্জামান। 4 ডিসেম্বর 1971 সাল। এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী প্রবল প্রতিরোধে হানাদার বাহিনী সর্বত্র পিছু হটতে বাধ্য হয়। সেদিন বাংলাদেশের বীর যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা, চট্টগ্রাম, করাচি শত্রু ঘাঁটিতে চলে বোমা বর্ষণ। ঢাকা ও চট্টগ্রামের আকাশে দামামা বাজে বিমান যুদ্ধের। তীব্র আক্রমণের মুখে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে পালানোর পথ খুঁজতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। নিরস্ত্র জনগণ কিভাবে সশস্ত্র গণহত্যাকারীদের সেদিন প্রতিহত করেছিলেন তারই স্মৃতিচারণ উঠে আসে এই বীর যোদ্ধার কণ্ঠে। 9 মাস সশস্ত্র লড়াই করে জনগণদের স্বাধীন করেছে। ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, অস্ত্র ট্রেনিং নিয়েছি, কিন্তু মার্চে যখন শুরু হলো লড়াইটা, সামরিক বাহিনীর লোকেরা যারা বিদ্রোহ করেছে তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল এটা নিয়ে গোলাগুলি করেছে, আমরাও কিছু সংগ্রহ করে, কিন্তু বেশি দিন তো টিকতে পারে না, তারপর ইন্ডিয়া চলে যেতে হয়েছে। তাহলে এই সময় প্রতিরোধ করেছে কে? প্রতিরোধ করছে জনগণ, সাধারণ জনগণ, নিরস্ত্র জনগণ সশস্ত্র গণহত্যাকারী শক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ, কিন্তু আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করতে পারায় নিজের হতাশার কথা জানান এই নেতা।
এই যে যোদ্ধা নিয়ে এখন যেটা চলছে আর কি, যে স্বাধীন দেশে আমরা মুক্তিযোদ্ধার তালিকাও করতে পারলাম না, এবং সচিব পর্যায়ের 5-6 জন তারা জাল সার্টিফিকেট করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে। এর চেয়ে লজ্জার কিছু আছে? তাহলে ওখানে যারা ট্রেনিং নিয়েছিল তাদের তালিকা নেন। তারপরে এখানে যারা, প্রথম কথা হলো দেশের 7.5 কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারলেন না কেন? এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে গণ আকাঙ্ক্ষা, সেটা তো বাস্তবায়িত করা দূরে থাক, বিপরীতে দাঁড়িয়ে শাসন। মুক্তিযুদ্ধের 53 বছর পার হয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার পূরণ হয়নি আজও। এই অপূর্ণতার বিস্ফোরণে 24-এর গণ অভ্যুত্থান, এমন আক্ষেপে শুরু আসে এই রাজনীতিবিদের কাছ থেকে। এইবারে যে গণ অভ্যুত্থানটা হইল, এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই অপূরিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ, এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, বারে বারে এই বিস্ফোরণ হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে রাজনীতিবিদদের ইন্ধনেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী, সেনা কর্মকর্তা, আমলাসহ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা। তাই ঢালাওভাবে কোনো শ্রেণী পেশাকে দায়ী না করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য সরকারি সংস্থাগুলোর সুনাম ধরে রাখতে নিজেরা উদ্যোগী হতে পারে। তবে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকেই। শেখ হাসিনা সরকারের প্রায় 16 বছরের শাসনামলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে $16 বিলিয়ন। বিপুল অঙ্কের এ অর্থ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী। শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক জরিপে এসেছে, জনগণ মনে করে দুর্নীতিতে রাজনীতিবিদদের ছাড়িয়ে শীর্ষে ছিলেন কিছু সেনা কর্মকর্তা ও আমলা। যে ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া, উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। স্বেচ্ছাচারী প্রকল্প, ইচ্ছেমতো ব্যয় বাড়ানো সহ নানা উপায়েই হয়েছে এ দুর্নীতি। বিশ্লেষকরা মনে করেন, ঢালাওভাবে আমলাদের দোষারোপ না করে প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া উচিত। ঢালাওভাবে সকলকে বলা ঠিক হবে না যে আমলারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যার যার দায়িত্ব তার তার সীমার মধ্যে তাকে থাকতে হবে। তিনি এই সীমা লঙ্ঘন করে তিনি কারোর প্রতি অতি আনুগত্য প্রকাশ করে বা অতি করে কাজ করতে পারবেন না, করলে তিনি দায়ী হবেন। এই দায়ী হওয়ার ব্যবস্থাটা যেভাবে আইন কানুনে লেখা আছে সেইভাবে প্রয়োগ হবে। দুর্নীতি আর অর্থ লোপাটের তালিকায় আছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সেসব প্রকল্পও জবাবদিহির আওতায় আনা দরকার। আর্মি তো ধরুন আপনার একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে দুর্নীতি হওয়া উচিত নয়, সেকেন্ড ব্যালেন্স এখানে অনেক বেশি। তারপরেও যখন হয় তখন আপনি এটা বুঝতে হবে যে সরকারি ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ইনডাইরেক্টলি। সরকারের চাওয়া সেইটাকে এক সময় এসে কিন্তু সে যাই হোক এটাকে পূরণ করতেই হয়, এর বাইরে দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব হয় না। শ্বেতপত্রের দলিলকে আমলে নিয়ে এখন প্রত্যেকটি ঘটনার আলাদা তদন্ত করে শাস্তির তাগিদ বিশ্লেষকদের। কোন একটা গোষ্ঠীর ভিতরে কারোর যদি দায় থাকে, রাষ্ট্রের ক্যারেক্টার হলো সেটা সুবিচার করতে পারে কিনা, প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্র এইটাতে প্রকাশ পায় যে তিনি পেশাদারি থেকে এই প্রক্রিয়ায় সহায়তা করেন কিনা। সেই সঙ্গে বিগত সময়ে ঘটা প্রতিটি অপরাধের দায় সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 9 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলায় হালকা কুয়াশাও দেখা যায়। হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে। দিনভর থাকে গরম আর রাতভর তীব্র শীত অনুভূত হয়। সকালে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। দিনাজপুরের হিলি ও বিরামপুরে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। প্রতিটি মাঠেই এখন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উৎপাদন ব্যয় বাড়লেও ফলন ও দর ভালো পাবার আশা এবার কৃষকদের। এদিকে শীতকালীন সবজি চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের বিরামপুর ও হিলি উপজেলার চাষিরা। শীতের শুরু থেকেই মাঠে মাঠে চলছে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুন সহ শীতকালীন সবজির চাষ। এসব সবজি জমি থেকেই কিনে নিয়ে যায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। গেল বছর ফুলকপি চাষে বিঘায় 10 থেকে 15,000 টাকা খরচ হলেও এবছর গুনতে হচ্ছে 20 থেকে 30,000 টাকা। বড় ধরনের দুর্যোগের কবলে না পড়লে ভালো ফলন ও বাড়তি দর পাবার আশা কৃষকের। একবারে বেচলে একবারে 50,000, 60,000, 80,000, 1 লাখ এরকম টাকা। 70 থেকে 75 দিনের মধ্যেই আপনার এই বাঁধাকপিটা বাজারে বিক্রি করা যায়। 50% লাভের আশা করি। সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। তো আশা করছি আমাদের রবি মৌসুম বা শীতকালীন যে মৌসুম, সেই মৌসুমে আমাদের এর আবাদ এলাকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে বিষয়ে আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। আগামীতে আরো বড় পরিসরে কিভাবে আমাদের এই শীতকালীন সবজিটাকে জনপ্রিয় করা যায় সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি। এবছর 2 উপজেলায় শীতকালীন সবজির চাষ হয়েছে 1,500 হেক্টর জমিতে। চলতি মাসের মাঝামাঝি থেকে এসব সবজি বাজারজাত শুরু করবেন চাষিরা। ডিবিসি নিউজ ডেস্ক। পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেন, পার্লামেন্টের দাবির প্রেক্ষিতে সামরিক আইন প্রত্যাহার করা হলো। এর আগে মঙ্গলবার দেশটিতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট। মূলত কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেননি আইন প্রণেতারা। এমন সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতেই রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন 190 আইন প্রণেতা। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।